লেখিকা দেবযানী করের প্রীতি উপহার। বিনায়ক, কেমন ফিল করছো এখন? দরজাটা সামান্য খোলা অবস্থায় দেখে ঘরে ঢুকতে ঢুকতে জোরে ডেকে উঠলেন শরৎ চৌধুরী। বিনায়ক, ঘুমিয়ে পড়েছ নাকি এভাবে দরজাটা খোলা রেখেই? কি মনে হতে একেবারে বিছানার পাশে এসে দাঁড়িয়ে গায়ে ধাক্কা মেরে বিকট জোরে চেঁচিয়ে উঠলেন শরৎবাবু, বিনায়ক! এত জোরে চিৎকার শুনে আশেপাশের লোকজনেরা সব দৌড়ে এলো বিনায়কের ঘরে। শরৎদা বিনায়কের পাশে বসে হাউ হাউ করে কেঁদে বলে চলেছেন, একই দিনে দুটো মৃত্যু, দুজন ভালো মানুষ আজ আমাদের ছেড়ে চলে গেল। ঘর ভর্তি লোকজন সব কান্নায় ভেঙে পড়ল। সদ্য দাহ করে ফিরেছে বৈশালীকে। পরিবেশটা একটু শান্ত হতেই ঠিক কি হয়েছিল সব বলাবলি করতেই শরৎদা বলে উঠলেন করুণ স্বরে, আজ বৈশালীকে দাহ করবার সময়তেই বিনায়কের চোখ মুখ কেমন অন্যরকম দেখাচ্ছিল। রাস্তার একধারে দাঁড়িয়ে বুকের ওপরটায় বারে বারে হাত বুলিয়ে চলছিল সে। জিজ্ঞাসা করে উঠতেই বলল, বুকের ভেতরটা আজ সকাল থেকে কেমন ব্যথা ব্যথা করে উঠছে মাঝে মধ্যেই, বুঝতে পারছি না কিছু। ওর কথা শেষ না হতেই আমি বললাম, তোমাকে আর যেতে হবে না শ্মশানে, বরং তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও। পাশ থেকে সাথে সাথেই সাধনাদি বলে উঠলেন চোখের জল মুছতে মুছতে ধীর গলায়, চিরদিনের মতোই রেস্ট নিচ্ছে বিনায়ক। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে চেক করে বলল, ঘণ্টাখানেক আগেই ম্যাসিভ হার্ট অ্যাটাকে এক্সপায়ার করে গেছেন উনি। ডেথ সার্টিফিকেটটা লিখে দিয়ে ডাক্তার চলে যেতেই সুবীরদা ছন্দাদির সামনে এসে দাঁড়ালেন। আস্তে করে বললেন, মেয়েকে তো খবর দেওয়া হয়নি এখনো, তাই না? পাশ থেকে সাধনাদি ভ্রু কুঁচকে বললেন, শ্রুতি তো আজ অনেকদিন হয় তার বাবার কাছে আসে না। তারপরে ঠোঁট উল্টে বললেন, অবশ্য ফোনে কথা হতো কি না জানি না। আপনারা কেউ ফোন করে ওকে জানান যে ওর বাবা খুব অসুস্থ, যত তাড়াতাড়ি পারে যেন আসতে। মিহিরদা গম্ভীর গলায় বলে উঠলেন, দাঁড়ান দেখছি ওনার ডায়েরিতে লেখা আছে কিনা নাম্বারটা। খাটের সাথে লাগানো ওপরের ড্রয়ারটা টেনে ডায়েরিটা বার করতে করতে ছন্দা বলে উঠল। তারপরই শ্রুতির নাম্বারটা বার করে নিয়ে ডায়াল করল। অনেকক্ষণ বাদে ওপাশ থেকে শ্রুতি হ্যালো বলার সাথে সাথেই ছন্দা বলল, শ্রুতি, তোমার বাবার অবস্থা খুবই খারাপ, তুমি কি এক্ষুনি একবার আসতে পারবে? কেন, কি হয়েছে বাবার? তাছাড়া আপনাদের ওখানে বৈশালী বলে কোনো এক মহিলা আছে না, ওনাকেই বলুন বাবাকে ঠিক মতো সেবা করে সুস্থ করে তুলতে। উনি ঠিক পারবেন, আমার যাবার দরকার নেই তো। অতি রুড ওয়েতে এক নাগাড়ে কথাগুলো বলে শেষ না করতেই এপাশ থেকে ছন্দা শ্রুতির কথা কেড়ে নিয়ে ধমকে কড়া গলায় বলল, শ্রুতি শোনো, তোমার বাবা একটু আগে মারা গিয়েছেন হার্ট অ্যাটাকে, আর ওদিকে বৈশালীও আর বেঁচে নেই। এবার তুমি আসবে কি আসবে না পরিষ্কার করে জানিয়ে দাও, আমরা একটু বাদে ওনাকে দাহ করতে নিয়ে যাব। কি, বাবার নেই? কথার মাঝখানে বিশাল জোরে এক ঝাঁকুনি খেয়ে হাউ হাউ করে কেঁদে উঠল শ্রুতি। বাবা, কোথায় তুমি চলে গেলে? বাবা, আমায় ফেলে কোথায় চলে গেলে বাবা? কেন কেন চলে গেলে বাবা? বলো, কেন চলে গেলে আমাকে না জানিয়ে? বলো না ছন্দাদি, বলো না গো, কেন বাবা চলে গেল আমাকে না বলে? কান্না ভাঙা গলায় কথাগুলো বলে চলছিল শ্রুতি পাগলের মতো। তারপরই আচমকা থেমে বলে উঠল, আমি এক্ষুনি আসছি। কাঁদতে কাঁদতে ফোনটাকে ওপাশ থেকে কেটে দিল শ্রুতি। ফোনটা অফ করেই ছন্দা বলে উঠল, পাগলের মতো কান্নাকাটি করছে আর কি। সাথে সাথে সাধনাদি বলে বসল, এখন আর কান্নাকাটি করে কি হবে, যা হবার তো হয়েই গেছে। কলকাতা থেকে সামান্য দূরে বিষ্ণুপুরের কাছে ছোটখাটো নিরিবিলি
সবুজ গাছপালায় ভরা সুন্দর ছিমছাম এই বৃদ্ধাশ্রমটি। চারিদিকে প্রকৃতি যেন তার সৌন্দর্যকে উজাড় করে মেলে ধরেছে। আশ্রমটির নামটাও বেশ সুন্দর, তোমার পাশে। 50 থেকে 90-এর কাছাকাছি বয়সের পুরুষ ও মহিলারা এখানে রয়েছেন প্রায় বছর 8 ধরে। যবে থেকে এই আবাসনটি গড়ে উঠেছে, এর মধ্যে অনেকেই দেহ রেখেছেন, আবার কেউ কেউ শেষ দিনটির অপেক্ষায় রয়েছেন। একই দিনে দুটো মৃত্যুতে থম মেরে গেছে গোটা আবাসনটি। বিনায়ক ঘোষের আশেপাশে থাকা চেনা পরিচিত পুরুষ মহিলারা ভীষণভাবেই ভেঙে পড়েছেন। বন্দনাদি মাঝে মাঝে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ছেন, আর ওদিকে মনোজ বোসকে নিয়ে কিছু লোক ব্যস্ত হয়ে পড়েছেন। ওনার নার্ভাস ব্রেকডাউন হয়ে ভুলভাল বকে চলেছেন। কেউ কেউ আবার পাথরের মতন চুপচাপ বসে রয়েছেন ঘরে ও বাইরের বারান্দায়। ফুলমালা এসব আনতে হবে তো। সুবীরদার কথায় গীতাদি বলে উঠলেন, ওই তো বাণী আর ধীরেন গেছে আনতে, এসে যাবে এক্ষুনি। ইস, এই তো গতকালই বৈশালী চায়ের টেবিলে বসে সকলের সামনে বলছিল, বিনায়কদার জন্মদিনটাকে কালকে ভালো করে সেলিব্রেট করতে হবে। উত্তরে বিনায়ক হেসে বলে উঠেছিল, বুড়ো মানুষের জন্মদিন আবার ভালো করে করার কি হলো? জন্মদিন হলেই তো একটা করে বয়সের বছর বেড়ে যায়, তাই না? চোখ মুছতে মুছতে সাধনাদি বললেন, বড় এক দীর্ঘশ্বাস ফেলে, গতকালের মানুষ দুটো যে আজকে এই পৃথিবী ছেড়ে এভাবে চলে যাবে, কেউ কি ভেবেছিলাম আমরা? হা ভগবান। শ্রুতি কি আসবে জানিয়েছে পরিষ্কার করে? মিহিরদা বারান্দায় পায়চারি করতে করতে গলার স্বর চড়িয়ে জিজ্ঞাসা করে উঠলেন ছন্দার দিকে চেয়ে। বলল তো কাঁদতে কাঁদতে এক্ষুনি বেরোচ্ছে সে। 3-4 ঘন্টা হয়ে গেল। আরেকবার তো ফোন করে জানাতেও পারতো কোথায় আছে সে বা কতক্ষণ লাগবে আসতে। শরৎদা বলে উঠলেন, আরে আজকালকার দিনের ছেলে মেয়েদের সেসব কাণ্ডজ্ঞান থাকলে কি আর সমাজের আজ এই হাল হতো? গীতাদির শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে আস্তে করে বললেন, তা না হলে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পরেও আমরা কেন এখানে পড়ে রয়েছি বলতে পারো? সাথে সাথে রমেনদা গীতাদিকে সায় দিয়ে উঠলেন আঙুল তুলে, এই কথাখান কিন্তু আপনি এক্কেরে খাঁটি কথা কইছেন। তবে অবশ্য ছেলে মেয়ে একরকম হয় না। ওই তো শুভজিৎ মণ্ডলের ছেলে মেয়ে কেমন নিয়ম করে প্রতি বছর একবার করে এসে ওদের বাবাকে দেখে যায়। গত বছর, তারপর 2 বছর আগেই তো ওরা সকলে মিলে এখানে এসে বাবার 80 বছরের জন্মদিন কি সুন্দর করে পালন করলো, কত বড় করে। গীতাদির কথা কেড়ে নিয়ে ধমকে বলে উঠলেন সাধনাদি বিরক্তি এক মুখ নিয়ে, তুমি থামো তো, দেখে যায় বাবাকে। শুভজিৎ বাবু নিজে একদিন আমার কাছে দুঃখ করছিলেন, ঠাকুরের আশীর্বাদে ব্যবসার খাতিরে ওনার সম্পত্তি আর টাকা পয়সার অভাব নেই কোনো, কিন্তু হলে কি হবে, তাতে ভাগ বসাতে ছেলে মেয়ের মধ্যে এখন তুমুল অশান্তি চলছে, বুঝলেন? তাই প্রতি বছর বাবাকে দেখার নাম করে তারা দেশে ছুটে ছুটে আসে, আর দুজনেই 2 উকিলের সাথে যোগাযোগ করে চলেছে। আমার সব সম্পত্তি আর টাকা পয়সার ভাগ বাটোয়ারার ব্যাপারে আমি কি এসব কিছু বুঝি না মনে করেন? আসল কথা হলো, ছেলের ঘরে এক ছেলে এক মেয়ে, আর মেয়ের ঘরে শুধু একটাই মেয়ে। তাই ভাগ বাটোয়ারার সময় কেউ যেন কোনো দিক দিয়ে এক অংশ কম না পায়, এই নিয়ে লড়াই, বুঝলেন? আরও দুঃখ করে বলে গেলেন উনি, মেয়ের বিয়ের পর মেয়ে তো বিদেশ চলে গেল, তারপর এক সময় ছেলেরও বিয়ে থা দিলাম। এর কিছুদিনের মধ্যেই হঠাৎ করেই আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ হয়ে পড়ে। কিডনি রোগ ধরা পড়ল তার। সিভিয়ার কিডনি রোগে ভুগতে লাগলো সে। আর এর বছর খানেকের মধ্যেই সব কিছু দেখে শুনেও আমার ছেলে তার বউকে সাথে নিয়ে বিদেশ চলে গেল চাকরি নিয়ে, আমাদের এভাবে একা ফেলে রেখে, বুঝলেন? আমি আর ওর মা কত সাধাসাধি করেছিলাম, অন্তত বৌমাকে কিছুদিনের জন্য এখানে রেখে যেতে, তাহলে আমারও এই বয়সে একটু উপকার হয় ওদের মায়ের দেখাশোনা করার ব্যাপারে। মেয়েটাকে বলেছিলাম কিছুদিনের জন্য অন্তত এসে আমার পাশে একটু দাঁড়াতে। নানা রকম অজুহাত দেখিয়ে শুনল না কেউ কোনো কথা আমাদের, বুঝলেন তো? কেমন ছেলে মেয়ের জন্ম দিয়েছি। আমি যে সেই সময় কিভাবে দিন কাটিয়েছিলাম সে শুধু ভগবানই জানে।
আর এর মাস 6 মধ্যেই আমার স্ত্রী কি যে সাংঘাতিক কষ্ট পেয়ে চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। বলতে বলতে কেঁদে চলছিলেন তিনি। তারপর চোখের জল মুছে নিয়ে আবারও বলতে থাকলেন, মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলেমেয়েরা সব ওদের মায়ের শ্রাদ্ধ শান্তির কাজে এসে আলাপ আলোচনা করে আমায় অনেক বুঝিয়ে সুঝিয়ে এই বৃদ্ধাশ্রমটিতে তুলে দিয়ে গেল। আরও বলে দিয়ে গেল, কি শুনবেন, এখানে থাকলে তুমিও নিশ্চিন্তে থাকতে পারবে, আর আমরাও ওখানে স্ট্রেস ফ্রি হয়ে থাকতে পারবো। এই তো সব ছেলে মেয়ে আমার, এদের বাবা বলে পরিচয় দিতেও আমার ঘেন্না করে, বুঝেছেন? চোখের জল মুছতে মুছতে সেদিন অতি দুঃখে কথাগুলি বলে ফেলেছিলেন উনি আমার কাছে। মানুষের মনে কত কষ্ট তা উপর থেকে দেখে কি সব সময় বোঝা যায়? সাধনাদির কথা শেষ হতেই রমেনদার ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে উঠলেন, সকলেই তো সমান দেখতাছি, শুধু ভালোবাসা নানা রঙের খেলা দেখায় আর কি। সাথে সাথে ছন্দা চোখের ইশারায় ওনাদেরকে থামতে বলে। তারপর আস্তে করে বলল, ওই যে শুভজিৎ বাবু এদিকে আসছেন, ওনার খুব টান উঠেছিল আজ সকাল থেকেই, তাই ডাক্তারের কাছে গিয়েছিলেন। দৌড়তে দৌড়তে ভিড় ঠেলে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো শ্রুতি, সাথে সৌমেনও। দুহাতে বাবাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে পাগলের মতো কেঁদে চলল সে। বাবা, কেন তুমি চলে গেলে এভাবে বলো? কেন জানালে না আমাকে তুমি একবারও? বাবা, এত কষ্ট তুমি পাচ্ছিলে বাবা, বলো, কেন জানালে না একবারও আমায়? বলো বাবা, বলো। রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে ওর মাথায় হাত বুলিয়ে চলছিল স্বামী সৌমেন। একটু শান্ত হলে পরে শরৎদা ডাক্তারের লেখা ও সাইন করা ডেথ সার্টিফিকেটটা সৌমেনের হাতে তুলে দিয়ে বললেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক। পাশ থেকে সুবীরদা করুণ মুখে বললেন, হো, বড্ড কষ্ট পেয়ে চলে গেল বিনায়ক। দোরগোড়ায় দাঁড়ানো মিহিরদা গলার স্বর চড়িয়ে বলে উঠলেন, আর কিন্তু দেরি করা ঠিক হবে না, এবারে ওকে নিয়ে যেতে হবে। ওড়না দিয়ে চোখ মুখ মুছতে মুছতে ছন্দার দিকে চেয়ে ফোপাতে ফোপাতে জিজ্ঞেস করে উঠল শ্রুতি, বৈশালীদির কি হয়েছিল গো ছন্দাদি? কখন মারা গেলেন উনি? তোমার বাবার আজ 75 বছরের জন্মদিনের গিফট কিনতে গিয়েছিল বৈশালী। রাস্তা ক্রস করতে গিয়ে মারাত্মক এক ট্রাক দুর্ঘটনায় মারা যায় সে সকাল 10:30 নাগাদ। আর বৈশালীকে দাহ করে আসতে না আসতে দেখি বিনায়কদার এই অবস্থা। ছলছল চোখে চেয়ে রইল শ্রুতি ছন্দাদির দিকে। চোখের জল অবিরত গড়িয়ে চলছিল, বুকের ভেতরটা তার ফেটে যাচ্ছিল কথাগুলি শুনতে শুনতে। সাধনাদি বিছানার সাথে লাগোয়া ড্রয়ারটা খুলে গিফট কার্ড আর ছেঁড়া রাপিং পেপারে মোড়ানো পেনখানা শ্রুতির হাতে তুলে দিতে দিতে কেঁদে ফেললেন। এই যে ধরো, এই উপহারটা আনতে গিয়েছিল 7 সকালে উঠে আজ বৈশালী তোমার বাবার জন্য, পড়ে দেখো। এক নিঃশ্বাসে পড়ে ফেলল কার্ডে লেখা কথাগুলো শ্রুতি। তারপরে সৌমেনের হাতে কার্ডখানাকে ধরিয়ে দিয়ে ডুকরে কেঁদে উঠল সে, দুহাতে মুখ ঢেকে। বলতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে, ছি ছি, এত খারাপ আমি? বৈশালীদির মতো মানুষকে আমি এতটা ভুল বুঝেছি? বৈশালীদি গো, আমায় তুমি যত পারো শাস্তি দাও বৈশালীদি। আমি খুব খারাপ মনের মেয়ে, আমি তোমাকে আর বাবাকে দুজনকে কষ্ট দিয়েছি। এসব কিছুই আমার জন্য হয়েছে, আমি দায়ী এর জন্য। আবারও বাবার বুকে মাথা রেখে কেঁদে চলল শ্রুতি। ও বাবা, বলো না, কেন করলাম আমি এটা তোমাদের সাথে? কেন আমি এত বড় কষ্ট দিলাম তোমাকে? কেন বাবা, কেন? সৌমেন ওকে টেনে তুলল। সৌমেনের বুকে মাথা রেখে বারে বারে বলে চলল শ্রুতি, কেন আমি বাবার সাথে এরকম করলাম সৌমেন? কেন তুমি আমার মনের ভুলটাকে শুধরে দাওনি সৌমেন? যে বাবাকে আমি এত ভালোবাসতাম, এত রেসপেক্ট করতাম, কেন কেন সৌমেন আমি এটা করলাম বলো? ঠান্ডা গলায় সৌমেন বলল শ্রুতির দিকে চেয়ে, তোমাকে আমি অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম শ্রুতি। সত্যিটা না জেনে এভাবে নিজের বাবার ওপর অভিমান করে বসে থেকো না। ওনার মতন মানুষ হয় না, তুমি ছাড়া ওনার তো আর কেউ নেই। তখন তুমি শোনোনি বা শুনতে চাওনি আমার কথা। যাক, যা হবার তো হয়ে গেছে, কি আর করবে।
গীতাদি শ্রুতির মাথায় হাত বোলাতে বোলাতে সান্ত্বনার স্বরে বললেন, এভাবে নিজের বাবা মায়ের সাথে ব্যবহার করতে আছে মা, কষ্টটা তো এখন তোমারই সব থেকে বেশি হচ্ছে। শ্রুতির একেবারে সামনে এসে দাঁড়ালেন সাধনাদি। পিঠে হাত বোলাতে বোলাতে আস্তে করে নরম গলায় শ্রুতির দিকে চেয়ে বললেন, সন্দেহ জিনিসটা বড়ই খারাপ মা, তা সে যার সাথেই হোক। তোমরা আজকালকার দিনের ছেলেমেয়েরা নিজেদের জীবনের সাথে যদি বাবা মায়ের জীবনটাকেও একই দাড়িপাল্লায় মেপে ধরো, তাহলে কি মনে কোনোদিন শান্তি পাবে মা? শরৎদা ঘরের একপাশে দাঁড়িয়েছিলেন। শ্রুতির দিকে চেয়ে বললেন, বৈশালী মেয়েটি তো তোমার বাবার একরকম চেনা পরিচিত ছিল, আমাদের সকলের কাছেই তো সে ছোট বোনের মতো ছিল। কত সুন্দর গান গাইত, আর সব সময় হাসি খুশি থেকে বকবক করে আমাদের সকলকে জমিয়ে রাখত সে। শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে সাথে সাথে সাধনাদি বলে উঠলেন গলার সুর উঁচু করে, কেন বৈশালী নিয়ম করে গত বছর আপনাদের সকলকে ভাইফোঁটা দেয়নি? আর রাখির দিনে রাখি কিনে এনে সব ভাইদের হাতে পরিয়ে দিয়েছিল না? সে সব কি ভুলতে পারবো কোনোদিনও? রমেনদা বিছানার পাশে বসেছিলেন। সাধনাদির দিকে চেয়ে বললেন কাতর গলায়, হো কি সুন্দর মৃত্যু কন্ত! বোনের টানে দাদাও কেমন চইলা গেল দেখলেন। সবই ঈশ্বরের ইচ্ছা। এ পৃথিবীতে বাইসা থাইকা আর কি কাম আছে আমাগোর? কথাগুলি আর নিতে পারছিল না শ্রুতি, ফুপিয়ে চলছিল এক নাগারে। সাদা কাপড়ে মোড়া বাবার শরীরটাকে রজনীগন্ধার ফুলে ফুলে আর মালা দিয়ে ঢেকে দিতে দিতে পরপর সকলেই এসে ফুল আর মালা দিয়ে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি জানালো বিনায়ককে। শ্মশানের বড় কাচের গাড়িটা এসে বিনায়ককে নিয়ে চলল। সারাটা গাড়িতে বাবার পায়ে মাথা রেখে অঝরে কেঁদে চলছিল শ্রুতি। সৌমেন পাশে বসে মাথায় হাত বুলিয়ে যেতে লাগলো তার। আবাসনের জানাশোনা মোটামুটি সকলেই গিয়েছিল শ্মশানে বিনায়কের শেষ কৃত্য পালন করতে। শ্মশান থেকে বাবাকে দাহ করে সোজা ফিরে এলো শ্রুতি, আবারও এই আবাসনে। কটা দিন বাবার ঘরেই কাটাবে করে। সোমের বাড়ি ফিরে গিয়েছিল সোজা শ্মশান থেকেই। পরদিন এসে শ্রুতির কয়েকটা সালোয়ার কামিজ দিয়ে গিয়েছিল সে। শ্মশান থেকে ফিরেই রাতে বাবার ঘরে বিছানায় বাবার কম্বলটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে বালিশে মাথা রেখে বাবার সারা শরীরের ঘ্রাণ নিয়ে চলছিল শ্রুতি। সামনে দেওয়ালে বড় করে ঝোলানো বাবাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকা শ্রুতির ফটোখানা যেন আজ বেশি করে জ্বলজ্বল করছিল। পুরনো দিনগুলির কথা এক এক করে মনে পড়ে যেতে লাগলো তার। গত 4 বছর ধরে বাবা এই আবাসনেই পড়ে রয়েছে। মায়ের হঠাৎ মৃত্যুটাও শ্রুতির কাছে বড় একটা শখ ছিল। মায়ের মৃত্যুর পর দিয়ে তাই সে বাবাকে সবসময় তার সাথে সাথেই রাখতে চেয়েছিল, নিজের কাছে এনে। কিন্তু বছর 2 থাকার পরই বাবা নিজে নানা রকমভাবে খোঁজ খবর নিয়ে বিষ্ণুপুরের এই আবাসনটাতে এসে উঠেছিল। অনেক সাধাসাধি করেও বাবাকে আটকে রাখতে পারেনি সে তার বাড়িতে। বাবা নিজের মতো করে বাঁচতে চেয়েছিল দূরে নিরিবিলি কোনো আশ্রমে গিয়ে। নাতি পাপানো তখন পড়াশোনা করতে ব্যাঙ্গালোর গিয়েছিল। তারপর থেকে প্রায়ই ছুটি ছাটাতে বাবাকে এসে দেখে যেত শ্রুতি। কখনো বাবার জন্য বাবার ভালো লাগা খাবার দাবার নিজে হাতে বানিয়ে আনত, আবার কখনো সখনো পাপান ব্যাঙ্গালোরে থেকে এলে পরে ছুটির দিনে সৌমেন সহ সকলে মিলে একসাথে এসে ঘুরে যেত বাবার কাছে। শুধুমাত্র বাবার জন্মদিনের দিন খালি হাতে আসতে হতো তাকে, কারণ বাবার করা বারণ ছিল বাবার জন্মদিনে বাবাকে কোনো রকম গিফট দেওয়া চলবে না, মা চলে যাওয়ার পর থেকেই। আজকে বাবার 75তম জন্মদিনের কথাটাও তার মনে ছিল। সকালে একবার ভেবেও ছিল সে বাবাকে ফোন করে উইশ করবে, কিন্তু ফোন নাম্বারটা প্রেস করতে গিয়েও কি মনে হতে ফোনটাকে অফ করে রেখে দিয়েছিল সে। হাউ হাউ করে বালিশটাকে আঁকড়ে ধরে পাগলের মতো কেঁদে চলছিল শ্রুতি। পাপানকে সৌমেন খবরটা জানাতে চিৎকার করে কেঁদে উঠেছিল পাপান ব্যাঙ্গালোরের ঘরে বসেই। সেই রাতেই মাকে ফোন করে খুব কাঁদছিল সে, দাদুকে শেষ দেখাটুকু দেখতে পেল না বলে। শ্রুতির মনে পুরনো স্মৃতিগুলো এক এক করে আবারও ভেসে উঠতে লাগলো। গত 1 বছর ধরে শ্রুতি বাবার কাছে আসা প্রায় বন্ধই করে দিয়েছিল। সেই জানুয়ারি মাসে পাপান, সৌমেন, শুদ্ধ সকলে মিলে এসে বাবাকে নতুন বছরের উইশ করে গিয়েছিল। তারপর আবার ফেব্রুয়ারির শেষের দিকে এসেছিল শ্রুতি, আর সেদিনই দেখেছিল বৈশালী বলে এই মহিলাটিকে।
বাইরের বেঞ্চে বসে সকলের সাথে হাত পা নাড়িয়ে হাসি গল্প করে চলছিল সে। বাবাই প্রথমে ডেকে আলাপ করিয়ে দিয়েছিল বৈশালীর সাথে তার। একটা সুন্দর গানও শুনিয়েছিল সকলের অনুরোধে সেদিন বৈশালী। সকলেই ওর খুব প্রশংসা করছিল, কিন্তু বাবা যেন একটু বেশি করছিল ওর ওপরে। শ্রুতির খুব একটা শুনতে ভালো লাগছিল না। জরুরি একটা কাজ ফেলে এসেছি বলে সে সেদিন সেখান থেকে চলে গিয়েছিল। এরপর আরেকদিন এসেছিল শ্রুতি বাবাকে দেখতে, কিন্তু বাবার ঘরে বসেই ওই বৈশালী মহিলাটিকে হাসি গল্প করতে দেখে পুরো মুডটাই তার অফ হয়ে গিয়েছিল। অন্য কাউকে আর সে সেদিন সেই ঘরে দেখতে পায়নি। শ্রুতির সেদিন বারবারই মনে হচ্ছিল, কেন বাইরে বসেও তো তারা গল্প করতে পারত, বাবার ঘরে এসে কেন উনি গল্প করছেন। বিরক্তিতে ফেটে পড়লেও কিছুক্ষণ বাদেই সে অন্য কাজের অজুহাত দেখিয়ে সেখান থেকে সেদিনও চলে গিয়েছিল। সাধারণত বাবাকে ফোন করে জানিয়েই সে আসে বাবার সাথে দেখা করতে, কিন্তু তারপর একদিন কি মনে হতে বাবাকে না জানিয়েই সে হঠাৎ করে একদিন এসে দেখল বাবা বিছানায় চোখ বুজে পড়ে আছে, আর বৈশালী মহিলাটি বিছানার পাশে একটা চেয়ারে বসে বাবার মাথায় জলপট্টি দিয়ে চলেছে সমানে। মাথাটা মুহূর্তের মধ্যেই গরম হয়ে উঠেছিল শ্রুতির। রাগে ফেটে পড়ে বলেছিল, এ কি, বাবার কি হয়েছে? করুণ এক মুখ নিয়ে বৈশালী শ্রুতির দিকে চেয়ে আস্তে করে বলল, দাদার খুব জ্বর। এত জ্বর আর আপনি বসে বসে জলপট্টি দিয়ে চলেছেন? ডিসগাস্টিং। কেন, ডাক্তারের কি অভাব ছিল নাকি? আর তাছাড়া আমাকেও তো একটা খবর দিতে পারতেন। ছলছল চোখে তাকিয়েছিল বৈশালী শ্রুতির দিকে। তার হাত থেমে গিয়েছিল। ভয় পেয়ে গিয়ে নরম গলায় বলল বৈশালী শ্রুতির দিকে চেয়ে, বিনায়কদা একেবারেই ডাক্তার দেখাতে আর ঔষধ খেতে চান না, তাই এই জলপট্টি দিয়ে জ্বরটা কমানোর চেষ্টা করছি। জ্বরের ঘরেই অতি কষ্টে মেয়ের দিকে চোখ মেলে তাকালেন বিনায়ক। দুর্বল হাতখানা কোনো রকমে একটু তুলে মেয়েকে তার পাশে এসে বসতে ইশারা করছিলেন, কিন্তু রাগের চোটে শ্রুতি সেদিন বাবার সাথে কোনো কথা না বলেই ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছিল। আর তারপর থেকে এই একটা বছর হতে চলল প্রায়, বাবার কোনো খোঁজ নেয়নি সে। বিনায়ক ফোন করলেও সে উল্টো দিক থেকে মোবাইলের সুইচটা অফ করে দিত 2 সেকেন্ড কথা বলি, ব্যস্ততা দেখিয়ে। নিজের থেকে কোনো দিনও আর বাবাকে ফোন করতো না সে। বাবার বালিশটাকে বুকের কাছে এনে চেপে ধরে এক নাগাড়ে কেঁদে চলল শ্রুতি। পুরনো কথাগুলো তার মনে পড়ে যেতেই কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে তার। একসময় একটু শান্ত হলো সে। তারপর কি মনে হতেই নিচের ড্রয়ারটা খুলে বাবার লেখা বড় ডায়েরিটা বার করল। বালিশে হেলান দিয়ে সারাটা রাত ধরে পড়ে চলল বাবার লেখাটা, আবাসনে আমি। এই আবাসনটি আমার ভালোই লাগছে, বেশ সুন্দর খোলামেলা সবুজ প্রকৃতির মাঝে নিরিবিলি নির্মল এক পরিবেশ। ভালো লাগছে আবাসনের মানুষগুলিকেও। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। সামনের বছর 12 জানুয়ারিতে 75-এ পা দেব আমি। মাঝে আর মাত্র কয়েকটা মাস বাকি। আজকাল মানুষের বয়স ক্রমশ বেড়েই চলেছে। কোনো অসুখেই মানুষ আর চট করে মারা যায় না। ওষুধপত্র খেয়ে আর নানান ধরনের চিকিৎসা করে আরও দীর্ঘায়ু লাভ করে। তবু এর মধ্যে কেউ কেউ খুব লাকি হলে পরে কাউকে কোনো রকম কষ্ট না দিয়ে বেশি দিন বিছানায় পড়ে না থেকে হুট করে চলে যায়। যেমন আমার স্ত্রী মনীষা চলে গেল হুট করে একদিন। তবে ওর মৃত্যুটা তো স্বাভাবিক ছিল না। এক মর্মান্তিক দুর্ঘটনায় বলি দিতে হয়েছিল তাকে তার জীবন। জীবনের অনেক উত্থান পতন ও তাপ উত্তাপের পথ পেরোনোর সময় এই মনীষাই ছিল আমার একমাত্র সাথী। এর মধ্যেই আমাদের সন্তান শ্রুতি এলো আমাদের জীবনে। আমাদের এই একটি মাত্র মেয়ে, যাকে বলে আমাদের প্রাণ কেন্দ্র। ওকে জড়িয়েই আমাদের সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ছিল। শ্রুতিমা প্রিম্যাচুয়ার বেবি হয়েছিল, তাই কিছুদিন হাসপাতালে রেখে তারপর বাড়িতে নিয়ে এসে সারা দিন সারা রাত 2 হাতে বুকের মাঝে আগলে ধরে একটু একটু করে বড় করে তুলেছিল মনীষা ওকে। সেই সময় আমার বাবাও দীর্ঘদিন অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল। তার 1 বছর বাদে বাবা মারা যেতে না যেতেই আমার মার ক্যান্সার ধরা পড়ল। কিছুদিন ভুগে মাও চলে গেল। সেই সব ভয়ঙ্কর দুঃসময়ে দিনগুলিতে মনীষা যদি পাশে না থাকতো আমার, তাহলে আমি একা পেরে উঠতাম কিনা সন্দেহ। শ্রুতিমা আমাদের একটু একটু করে বড় হয়ে উঠতে লাগলো। স্কুল কলেজ পেরিয়ে সে ইউনিভার্সিটিতে ঢুকলো। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে মাস্টার্স করলো ফার্স্ট ক্লাস পেয়ে।
কিছুদিনের মধ্যে কলকাতায় এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিও পেয়ে গেল সে। ওর বিয়ের কথা নিয়ে আলোচনা করতেই হঠাৎই দেখি একদিন সৌমেন মুখার্জি বলে একটি ছেলেকে সাথে করে নিয়ে আমাদের বাড়িতে ঢুকলো সে। সৌমেন আইটি নিয়ে যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর একটা ভালো বেসরকারি কোম্পানিতে চাকরি করছিল। সৌমেনকে আমার আর মনীষার দুজনেরই বেশ ভালো লেগেছিল। হ্যান্ডসাম ছেলেটির বিনয়ী, মার্জিত, ভদ্র ব্যবহার আর তার কথাবার্তা আমাদের মুগ্ধ করেছিল। কিছুদিনের মধ্যেই ধুমধাম করে ওদের বিয়ে দিয়ে দিলাম। সৌমেন ওর বিধবা মায়ের একমাত্র ছেলে ছিল। সৌমেনের বাবা ওর কলেজে পড়তে থাকাকালীনই হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। তখন ওরা সব কলকাতাতেই একটা ভাড়া বাড়ি নিয়ে থাকত। বিয়ের 1 বছর বাদে নিউ টাউনে সৌমেন ও শ্রুতি এক বিশাল ফ্ল্যাট কিনল, আর তার 2 বছর বাদেই ওদের ছেলে সার্থক জন্মালো। মনীষা সাত করে ও ডাক নাম রাখলো পাপান। আমাদের বড় আদরের নাতি সে। সৌমেনের মা এই বয়সে পায়ের ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলেন, তাই প্রথম দিকে বেশিরভাগ সময়তেই পাপান আমাদের দুজনের কাছেই পড়ে থাকত। একটু বড় হয়ে স্কুলে যাওয়া শুরু করতেই পাপান নিউ টাউনে আবার ফিরে গেল। তারপর থেকে উইকেন্ডে অন্তত একবার পাপান এসে আমাদের সাথে দেখা না দিলে আমাদের মনটা দাদু ভাইয়ের জন্য ভীষণই ছটফট করে উঠত। ধীরে ধীরে পাপানও একটু একটু করে বড় হয়ে উঠতে লাগলো, আর আমিও রিটায়ার করে হাত পা ঝাড়া হয়ে আমরা দুজনে দেশের নানা দিকে ঘুরে বেড়াতে লাগলাম। আর এই ঘুরে বেড়ানোর শখটা আমার আর মনীষার দুজনেরই ছিল। বছরে 2 বার করে বেরিয়ে পড়তাম আমরা, এক দুর্গাপুজোর পর দিয়েই আর 2 শীতের সময়টাতে। এভাবে বছর 3 কাটতে না কাটতেই হঠাৎই একদিন মনীষা আমায় একা ফেলে চলে গেল। সেদিনটা ছিল 12ই জানুয়ারি, আমার 70 বছরের জন্মদিন। সেদিন খুব ভোরে উঠে স্নান সেরে দূরের এক মন্দিরে পুজো দিতে গিয়েছিল মনীষা আমার নামে। তারপর ফেরার পথে দোকান থেকে আমার জন্য আমার পছন্দ মতো একটা পাঞ্জাবিও কিনেছিল সে জন্মদিনের উপহার হিসেবে। পাঞ্জাবির বাক্সটাকে কাঁধে ঝোলানো একটা বড় ব্যাগে ভরে নিয়ে আর পুজোর ডালিটা হাতে করে অটোতে উঠেছিল সে। বাড়ির প্রায় কাছাকাছি আসতেই পেছন থেকে এক বিশাল ট্রাকের ধাক্কায় অটোটা ছিটকে কিছুটা দুমড়ে গিয়ে রাস্তার উল্টো দিকে ফুটপাতে গিয়ে পড়েছিল। উল্টে গিয়ে একেবারে অটো চালক সহ পেছনের সিটে আরও 2 জন যাত্রী ছিল, তার মধ্যে একজন ছিল আমার অর্ধাঙ্গিনী মনীষা। খবরটা কানে যাওয়ার সাথে সাথে ছুটে এসেছিলাম আমি। ভিড়ের মাঝে দাঁড়িয়ে দেখলাম রাস্তার একধারে ছিটকে পড়ে রয়েছে মনীষা বিকৃতভাবে। রক্তাক্ত থেতলে যাওয়া দেহটার সাথে সেটে রয়েছে আমার জন্য কেনা প্রীতি উপহারটা। তবে অদ্ভুত ব্যাপার একটা, বাক্সের প্যাকেটের ভেতরে থাকা পাঞ্জাবিটা অক্ষত অবস্থায় ছিল, শুধু প্যাকেটটাই দুমড়ে মুচড়ে গিয়েছিল। বেঁচে থাকাকালীন বুঝতে পারিনি মনের কোন জায়গায় গভীরভাবে বসেছিল সে। ভালোবাসার মধ্যে যে এতখানি কষ্ট আর যন্ত্রণা সারা শরীর মন জুড়ে লুকিয়ে থাকবে বুঝিনি কখনো। শ্রুতি ওর বাড়িতে নিয়ে গিয়েছিল জোর করে। সবসময় আমাকে ওরা সকলেই কোম্পানি দিয়ে চলত। শ্রুতিমা আমার আদর যত্নের কোনো রকম ত্রুটি রাখেনি। পাপানের মতো আমাকেও তার কথা মতো না চললে বাচ্চাদের মতো শাসন করত সে। এভাবে বছরখানেক কাটার পর পাপানের যখন 8 বছর বয়স হলো, তখন আমাদের ওই সাউথের ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে কলকাতা থেকে দূরে কোথাও চলে যাওয়ার বাসনা জেগে উঠল। অনেক খোঁজাখুঁজির পর সঙ্গীহারা মন খুঁজে নিল বিষ্ণুপুরের কাছে হাতছানি দেওয়া নিরিবিলি এই আবাসনটিকে। মনে হলো এই বয়সে এটাই আমার জন্য সবচাইতে উপযুক্ত জায়গা। শ্রুতি অনেক কান্নাকাটি অনুরোধ করেছিল ওর বাড়িতেই থাকবার জন্য। পাপান তো দাদুর সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিল। সৌমেন আর তার মাও অনেক সাধাসাধি করেছিল। শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে সুঝিয়ে সকলকে রাজি করতে পেরেছিলাম কোনো রকমে। নতুন পরিবেশে এসে নানা ঋতু রঙের মধ্যে দিয়ে দিনগুলি ভালোই কাটছিল। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে 3 বছরে পৌঁছলাম এখানে এসে। ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের শেষ আরামদায়ক রোদটুকু উপভোগ করছিলাম লাঞ্চের পর বাগানের দিকের বাইরে একটা বেঞ্চে কজনে মিলে বসে। হঠাৎই আবাসনের গেটের সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। দূর থেকে আমরা দেখলাম সকলে।
আর সেখান থেকে প্রায় ৪৫-৪৬ বয়সের কাছাকাছি হবে এক মহিলাকে নামতে দেখলাম। মহিলাটি হাতে একটা হ্যান্ডব্যাগ নিয়ে খুব ধীরে ধীরে হেঁটে আবাসনের অফিস ঘরে গিয়ে ঢুকল। কয়েক সেকেন্ডের মধ্যেই আবাসনের লোক গিয়ে ট্যাক্সি থেকে একটা বড় সুটকেস ও ২-৪টে মালপত্তর প্যাকিং করা বাক্স আবাসনের ভেতরে নিয়ে গেল। দূর থেকে মহিলাটির আবছা চেহারা আর হাঁটা চলার ভাব দেখে আমার কেমন জানি খুব চেনা চেনা লেগে উঠেছিল। তবে মহিলাটিকে দেখে মনে হয়েছিল বড় ক্লান্ত, যেন কোনো অসুখ থেকে ভুগে উঠেছে। আমার পাশের রুমটা বাদ দিয়ে আরেকটা রুম খালি পড়েছিল গত মাস থেকে। আমাদের অতি প্রিয় শুভদ্দা বহুদিন ধরে ক্যান্সারে ভুগে মারা গিয়েছিলেন। মনে হয় মহিলাটি সেই ঘরেই থাকবে। আমরা সব বলাবলি করতে লাগলাম। পরদিন লাঞ্চ আওয়ারে মহিলাটিকে দেখতে পেয়ে যেচে এগিয়ে গিয়ে নিজের পরিচয় জানিয়ে আলাপ করতে গেলাম। আমার পরিচয় পেয়েই চমকে উঠেছিল সে। ওর মুখের করুণ হতাশা ভাবটা কোথাও যেন মিলিয়ে গেল সাথে সাথে। একগাল হেসে বলল অবাক চোখে চেয়ে, বিনায়কদা, আপনি এখানে? আমি বৈশালীকে এতক্ষণে চিনতে পারলাম। বললাম, তোমার চেহারার এরকম অবস্থা কেন? ছলছল চোখে আমার দিকে চেয়ে রইল কিছুক্ষণ সে। চোখ দিয়ে তার জল গড়িয়ে চলছিল। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে বলে উঠল, সকালে আপনার ঘরে গিয়ে আমার সব কথা জানাবো আপনাকে। তারপরই আমার কাছ থেকে আমার রুম নম্বরটা জেনে নিয়ে লোকজনের ভিড় কাটিয়ে নিজের ঘরে চলে গেল। বৈশালীকে যে এভাবে দেখতে হবে এত বছর বাদে ভেবে মনের ভেতর বড্ড কষ্ট হচ্ছিল। ঘুম আসছিল না কিছুতেই। তাই টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে কাগজ কলম টেনে ধরলাম। ৫০ বছর আগের অতীতে ফিরে গেলাম আমি। ছোটবেলায় আসানসোলে আমরা ভবানী চক্রবর্তীর বাড়িতে নিচের তলাটায় ভাড়া থাকতাম। ভবানী মেশো ব্যবসাদার মানুষ, প্রচুর টাকা পয়সাওয়ালা লোক ছিলেন। কিন্তু ভবানী মেশো আর ওনার স্ত্রী শান্তি মাসিমার মধ্যে এতটুকু অহংকার বলে কিছু ছিল না। আমাদের দুই ভাই আর বাবা মায়ের সাথে ওনাদের খুব ভালো সম্পর্ক ছিল। আমার বাবা স্কুল মাস্টার ছিলেন। ভবানী মেশো বয়সে বড় আমার বাবাকে সবসময় খুব সম্মান করে চলতেন। মায়ের মুখে শুনেছিলাম বিয়ের প্রায় ১০ বছর বাদে অনেক মানত তানত করার পর ওদের এই একমাত্র কন্যা বৈশালী জন্মেছিল। ছোটবেলায় বৈশালী যেমন ফুটফুটে সুন্দরী দেখতে ছিল, তেমনি ছিল ফাটানো গায়ের রং শান্তি মাসিমার মতন। যত বড় হয়ে উঠতে লাগলো ওর রূপ সৌন্দর্য যেন আরও ফেটে পড়তে লাগলো। বৈশালী যখন ২ বছর বয়স তখনই আমরা বর্ধমান থেকে আসানসোলে এসে এই বাড়িটাতে ভাড়া ছিলাম। আমি তখন ক্লাস 10-এ পড়ি আর দাদা সদ্য কলেজে ঢুকেছিল। আমরা দু ভাই ওকে নিজের বোনের মতোই ভালোবাসতাম। ছোট থেকেই সকলের আদর আবদারে বড় হয়ে উঠতে লাগলো সে। বেশিরভাগ সময়তেই আমাদের ঘরে এসে পড়ে থাকতো সে। খেলাধুলা, মান অভিমান আর যত বায়না বাক্যি কান্নাকাটি সবই আমাদের দুই ভাইকে ঘিরে চলত তার। আমার মাকে বৈশালী সোনামা আর বাবাকে স্কুল জেঠু বলে ডাকত, আর আমরা সকলে ওকে আদর করে বোনটি বলে ডাকতাম। বৈশালীর যখন 14 বছর বয়স তখন আমার দাদার বিয়ে হয়ে গিয়েছিল। কিছুদিনের মধ্যে চাকরির খাতিরে ট্রান্সফার হয়ে দাদাকে দিল্লিতে চলে যেতে হয়েছিল বৌদিকে নিয়ে। এর বছর 6 বাদেই আমি কলকাতায় একটা ভালো চাকরির অফার পাই ইঞ্জিনিয়ারিং পাশ করার সাথে সাথেই। তাই বাধ্য হয়ে আসানসোল ছেড়ে বাবা মাকে নিয়ে আমায় কলকাতায় চলে আসতে হয়েছিল। দক্ষিণ কলকাতার দিকে এক ভাড়া বাড়ি নিয়ে আমরা থাকতে শুরু করি। আসানসোল ছেড়ে আসার সময় আমরা সকলেই কান্নায় ভেঙে পড়েছিলাম। দীর্ঘদিন ধরে থাকার ফলে জায়গাটার প্রতি আর বিশেষ করে ভবানী মেশো মাসিমা আর আমাদের ওই ছোট্ট বোনটিকে ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছিল। আমাদের কলকাতা চলে যাওয়ার কথা শুনেই বৈশালী আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। আমাদের ঘরেই আর আসতো না সে। আর আসার দিন বৈশালী রাগ করে ওর নিজের ঘরে খিল এঁটে বসেছিল। আমাদের সাথে এসে একবার দেখাও করল না অভিমানে, অনেক ডাকাডাকি করার পরও। কলকাতায় আসার পরপরও বেশ কিছুদিন ধরে ফোনে ওদের সাথে আমাদের কথাবার্তা হতো। পরের বছর পুজোর সময় বৈশালীরা সকলে মিলে আমাদের বাড়িতে এসে 2 দিন থেকে ঘুরে বেরিয়েও গিয়েছিল। এর বছরখানেক বাদে ওই অঞ্চলেই একটা 4 বেডরুমের নতুন ফ্ল্যাট কিনে ভাড়া বাড়ি ছেড়ে উঠে এলাম আমরা। আমাদের নতুন ফ্ল্যাটের ফোন নম্বর ঠিকানাটাও জানিয়েছিলাম আমরা ভবানী মেশোদের। এর কিছুদিন বাদে আমিও বিয়ে থা করলাম। আমার বিয়েতে ওরা সকলে এসেছিল। ব্যাস ওই পর্যন্তই।
এরপর থেকে যোগাযোগটা অনেকটাই কমে গিয়েছিল ওদের সাথে। বছরখানেকের মধ্যে শ্রুতি এলো আমাদের জীবনে, তবে মেয়েটা আমাদের প্রিম্যাচিওর বেবি হওয়াতে ওর প্রতি অনেকটাই যত্ন নিতে হয়েছিল তখন। আর এদিকে বাবা মাও নানা অসুস্থতায় ভুগতে লাগলো। দৈনন্দিন জীবনে নানা সমস্যায় আর ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়ার ফলে বৈশালীদের সাথে যোগাযোগটা আমাদের একসময় প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। মাঝখান দিয়ে এতগুলো বছর কেটে গেল, প্রায় 1 যুগ বাদে হঠাৎই বৈশালীকে যে এভাবে দেখব ভাবতে পারিনি কখনো। কাল সকালে এসে ওর নিজের কথা সব বলবে বলেছে। এসেছিল বৈশালী তার কথা মতো পরদিন সকালে আমার ঘরে। প্রথমেই সে আমার জীবনের গল্প শুনতে চাইল। কলকাতায় এসে নতুন ফ্ল্যাটে যাওয়ার পর থেকে যা যা ঘটেছিল সবটাই ওকে সংক্ষেপে খুলে বললাম। চুপচাপ বসে শুনতে শুনতে আমার স্ত্রী মনীষার অস্বাভাবিক মৃত্যুর কাহিনী শুনতেই ডুকরে কেঁদে বলে উঠেছিল, ইস, মনীষাদি এভাবে চলে গেল। একটু শান্ত হলে পরে চোখ মুখ মুছে নিয়ে নিজের অতীত কাহিনী বলে চলল বৈশালী। যা ছিল ওর কাছে এক দুঃস্বপ্নময় জীবন। আমাদের বিয়ের পর বছর 7 বাদেই ওর বিয়ে হয়ে গিয়েছিল আমেরিকায় থাকা পৃথ্বীরাজ বলে একটি ছেলের সাথে। কিন্তু কোনো কারণে ওর বিয়ের কার্ড আমাদের হাতে এসে পৌঁছায়নি। ওদের এক দূর সম্পর্কের আত্মীয়ার যোগাযোগে এই সম্বন্ধটা নাকি এসেছিল। বৈশালী বলে যেতে লাগলো করুণ এক মুখ নিয়ে, ভালো বংশ, একমাত্র ছেলে, বিদেশে ভালো রোজগার করে, আর দেখতে শুনতেও সুন্দর ছেলেটি। এরকম ছেলেকে মা বাবা হাতছাড়া করতে চাইছিল না একেবারেই। আমি তখন প্রায় গ্র্যাজুয়েশন শেষ করে নিয়ে কলকাতায় এসে MA পড়ব বলে তৈরি হচ্ছিলাম। আর তখনই জোর করে আমার অনিচ্ছা সত্ত্বেও বাবা মা আমার বিয়েটা দিয়ে দিল ওই পৃথ্বীরাজ চ্যাটার্জির সাথে। বিয়ের পর কিছুদিনের মধ্যেই আমার পাসপোর্ট ভিসা হয়ে গেল, আর আমিও আমেরিকায় পাড়ি দিলাম। আর তারপর থেকে আমার জীবনে এক চরম অভিশাপ নেমে এলো বিনায়কদা। দুহাতে মুখ চাপা দিয়ে কান্নায় ভেঙে পড়ল বৈশালী। আচমকা আতকে উঠলাম আমি ওর কান্না দেখে। অবাক চোখে প্রশ্ন করে উঠলাম, কি হয়েছিল? কি এমন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গিয়েছিলে তুমি? আমাকে সব খুলে বলো বৈশালী। হাতে ধরা রুমাল দিয়ে চোখের জল মুছে চলল বৈশালী। তারপর একটু থেমে বলে চলল, এক নাগাড়ে করুণ এক মুখ নিয়ে আমার দিকে চেয়ে। পৃথ্বীরাজ ছেলেটি ছিল বড়লোকের বিগড়ে যাওয়া এক লম্পট দুশ্চরিত্র মাতাল ছেলে। আমাকে বিয়ে করে দাসী বানিয়ে নিয়ে গিয়েছিল সে ওখানে। মেয়ে মানুষ আর ড্রিঙ্কস নিয়ে পড়ে থাকতো সে ঘরে বাইরে। কাজের জায়গায় সর্বত্র নিত্য নতুন মেয়ে নিয়ে সে রাত কাটাতো আমারই চোখের সামনে। আর কোনো কোনো দিন মেয়ের অভাব পড়লে আমার উপর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়তো সে বিনায়কদা। কোনোদিনও এতটুকু ওর কাছ থেকে স্ত্রীর মর্যাদা আমি পাইনি। কেঁদে কেঁদে ফোপাতে ফোপাতে বলে চলল সে, আমার কাজ ছিল শুধু রান্নাবান্না করা, পুরো বাড়ি ঘর দৌড়, বাথরুম, টয়লেট সবকিছু ঝকঝকে করে পরিষ্কার করে রাখা। একটা একটা কাজের লোক হয়ে বেঁচেছিলাম আমি পৃথ্বীরাজের বাড়ির মধ্যে দিনের পর দিন। যেসব কাজ আমি জীবনে আমার বাড়িতে কোনো দিনও করিনি দাদা, সেই সব কাজ আমাকে করতে হতো বাধ্য হয়ে ওই শয়তান মানুষটার ভয়ে। দুহাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে চলল বৈশালী। ওকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা ছিল না আমার। তবুও বলে উঠলাম অবাক চোখে, তুমি কোনো প্রতিবাদ করনি প্রথমে? বেরিয়ে চলে এলে না কেন সেখান থেকে? অথবা পুলিশকেও তো জানাতে পারতে। ওসব দেশে আইন কানুন খুব স্ট্রং বলেই তো শুনেছি। প্রতিবাদ করেছিলাম দাদা প্রথম দিকে, অনেক চিৎকার চেঁচামেচি কান্নাকাটিও করেছিলাম। আর তার জন্য পৃথ্বীরাজের হাতে মার খেতে খেতে আমি একদমই চুপচাপ হয়ে গিয়েছিলাম। মুখ বুজে সবকিছু সহ্য করে ওর অর্ডার মতো চলতে লাগলাম। আর পুলিশ? চোখে জল নিয়ে ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলল সে, পুলিশ কোথায় পাবো আমি ওখানে বিনায়কদা? না চিনি ওখানের কোনো ঠিকানা বা ফোন নাম্বার, না চিনি কোনো নিয়ম কানুন বা লোকজনকে। আসানসোলের মতো ক্ষুদ্র গণ্ডি থেকে বেরিয়ে আমেরিকার মাঝ সমুদ্রে এসে পড়েছি একেবারে। পালাবার তো কোনো পথ নেই আমার। দেশে ফোন করে জানাওনি কেন? অধৈর্যের মতো ঝাঁঝিয়ে গলা চড়িয়ে বলে উঠেছিলাম আমি রাগে মেজাজ হারিয়ে। ফোন? সেই বাড়িতে কোনো ল্যান্ডলাইনই ছিল না। মোবাইল ফোন ইউজ করতো পৃথ্বীরাজ সব সময়, আর আমার মোবাইলও কেড়ে নিয়েছিল সে। কড়া হুমকি দিয়ে বলে রেখেছিল বেফাস কিছু দেখলেই গলা টিপে মেরে ফেলবে সে আমাকে সাথে সাথেই। কেউ আর এখানে এসে বাঁচাতে পারবে না আমাকে। করুণ চোখে হতভম্বের মতো চেয়ে রইলাম বৈশালীর দিকে। চোখ কপালে তুলে বলে উঠলাম,
তাহলে তুমি বেঁচে ফিরলে কিভাবে? ডলার ফলার কিছু ছিল তোমার কাছে? পেরেছিলাম শেষ পর্যন্ত বিনায়কদা, ঈশ্বরের অশেষ কৃপায়। হঠাৎই লক্ষ্য করলাম এক ঝলক খুশির ঝিলিক মেরে উঠল তার সারা চোখে মুখে। বলল আমার দিকে চেয়ে, ডলার কোত্থেকে আসবে আমার কাছে? তবে ডলারের বদলে আমার কাছে ছিল বিয়েতে বাবা মায়ের দেওয়া বেশ কিছু কয়েক ভরির খাঁটি সোনার গয়না। ওগুলো খুব যত্ন করে লুকিয়ে রেখেছিলাম আমি বাড়ির ভেতরেই গোপন এক জায়গায়। আর পৃথ্বীরাজের সেসব দিকে তেমন কোনো খেয়াল ছিল না। তবে রোজ অফিসে বেরোনোর আগে পৃথ্বীরাজ আমাকে বাড়ির মধ্যে ভালো করে চাবি দিয়ে লক করে চলে যেত। দিনের শেষে অন্ধকারে মেয়ে মানুষ নিয়ে ঘরে ঢুকতো, মদ গিলতো, আবার কোনো কোনো দিন বাড়িতে পার্টি রাখতো, নাচ গান ফুর্তি এসব করত, আর আমি কাজের লোক সেজে সার্ভিস দিয়ে যেতাম। সে কি, এসব কি বলছো তুমি? এসব তো শুধু সিনেমাতেই দেখা যায়। দাঁতে দাঁত চেপে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম আমি ওর দিকে। বৈশালীর মুখে তখনও খুশির আভাটা দেখতে পাচ্ছিলাম। এক উচ্ছ্বাস দেখিয়ে বলে যেতে লাগলো সে। এভাবেই যখন দিন কাটছিল আমার বিনায়কদা, তখন আমি শুধু ভগবানকে ডেকে যাচ্ছিলাম পাগলের মতো, আমায় একটা রাস্তা অন্তত দেখাও ঠাকুর, যাতে এই বাড়িটা থেকে আমি বেরোতে পারি। ঠাকুর সে সুযোগ হঠাৎই একদিন আমাকে করে দিল। এক বড় দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল সে মুখে এক ঝলক খুশির আভা নিয়ে। একদিন রাতে পৃথ্বীরাজ একটা মেয়ে নিয়ে এসে ঘরে ঢুকলো। সারা রাত ঘরে ফুর্তি করলো, প্রচুর মদ গিলেছিল সে সেদিন। মদের মধ্যে ডুবে নাক ডেকে গভীর ঘুমে যখন তলিয়ে গিয়েছিল, ঠিক তখনই শেষ রাতের দিকে মেয়েটির মোবাইলে কোথা থেকে একটা ফোন এলো। আর তারপরে মেয়েটি পাগলের মতো হন্তদন্ত হয়ে কোথায় বেরিয়ে গেল। আর যাবার সময় বাড়ি থেকে বেরোনোর আসল মেইন দরজায় গায়ে চাবির খোপে চাবিটা কোনো রকমে ঢুকিয়ে লক না করে দরজাটাকে খোলা অবস্থায় রেখে দিয়ে চলে গেল সে। আমি সাথে সাথে ছুটে গিয়ে দেখলাম ভেতর থেকে আর বাইরে থেকে লক করা দুটো চাবি দরজার গায়ে রিঙে ঝুলতে। চাবিটা হাতে নিয়ে বেশ কবার ভেতর থেকেও বাইরে থেকে দরজাটা খোলা বন্ধ করলাম, আর তারপরে লুকিয়ে রাখলাম ঈশ্বরের দেওয়া মহান অস্ত্রটিকে। ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই আমি আমার সুটকেসে কিছু ভালো জামা কাপড় ও দরকারি কাগজপত্র তাড়াতাড়ি ভরে নিলাম। তারপর আমার গয়নাগাটিগুলো সব বড় হ্যান্ডব্যাগে সাবধানে ভরে নিয়ে, সাথে আমার পাসপোর্টটাকেও ভরে নিয়ে বাইরে থেকে দরজাটা চাবি দিয়ে লক করে বেরিয়ে পড়লাম খোলা আকাশের নিচে। তারপর জোরে পা চালিয়ে রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে চললাম। যদি কোনো শপিং মল চোখে পড়ে তাহলে ঢুকে যাব, আর সেখানে কোনো না কোনো জুয়েলারি শপ অন্তত দেখতে পাবো এই আশা নিয়ে। অনেকটা রাস্তা হাঁটার পর একটা বেশ বড় সড়ো শপিং মল চোখে পড়ল। হাঁপাতে হাঁপাতে গিয়ে মলের বাইরে বেঞ্চে বসে পড়লাম। একটু বাদেই দোকান সব এক এক করে খুলতেই আমি ঢুকে জুয়েলারি শপ খুঁজে বেড়াতে লাগলাম পাগলের মতো। একটু ঘোরাঘুরির পরেই একটা জুয়েলারি শপ নজরে পড়তেই ঢুকে পড়লাম ভেতরে। বাবা, তোমার তো বেশ সাহস আছে তো দেখতে পারছি। তারপর কি হলো? হাঁ করে তাকিয়ে থেকে বৈশালীর কথাগুলো শুনে চলেছি যেন জলজ্যান্ত রূপকথার গল্প শুনছি। দোকানে একজন বয়স্কা মহিলা ছিলেন শুধু। আমি সোজা গিয়ে আমার ব্যাগ খুলে সমস্ত গয়নাগাটিগুলো ওনার সামনে বার করে দিয়েই কেঁদে উঠলাম। মহিলাটি অবাক চোখে আমার দিকে তাকিয়ে নরম গলায় বলল, মাই নেম ইজ মার্গারেট, দ্য শপ ম্যানেজার। হোয়াটস দ্য প্রবলেম বেবি? ওয়াই ইউ ক্রাইং? ট্রাস্ট মি অ্যান্ড টেল মি, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি রুমাল দিয়ে চোখ মুছে ওর হাত দুটো চেপে ধরে ইন্ডিয়ান ইংলিশের টোনে বললাম, I am Indian. My husband also Indian, but a big cheater. After marrying me when I am here from India, he did physically and mentally abuse me every day and locked me inside the house. Each night he used to drink a lot and spend night with different women. আমার কথা শুনে ও মোটামুটি বুঝে নিয়ে মার্গারেট আমাকে আমার সব গয়না শুদ্ধ ভেতরের একটা ঘরে নিয়ে গিয়ে বসালো, অন্য আরেকটি মেয়েকে দোকানের ভার দিয়ে এসে। মার্গারেট বলল স্নেহ মাখানো গলায়, I feel for you baby, but now what you will do with your lots of solid jewelry? আমি কেঁদে ফেলে ওকে সব বললাম, কিভাবে বেরিয়ে এসেছি পালিয়ে, আর এখনই আমি ইন্ডিয়া চলে যেতে চাই। ওকে রিকোয়েস্ট করে বললাম, I want to go back India very soon, so like to sell my all jewelry to get dollar. Don't worry baby,
ইউ আর লাইক মাই ডটার, আই উইল ট্রাই মাই বেস্ট ফর ইউ টু গো ইন্ডিয়া সেফলি। বিদেশে এত ভালো ব্যবহার সাহেব মেমদের, আর এদিকে আমাদের দেশীয় ইন্ডিয়ান বাঙালিদেরও কি ব্যবহার দেখো, যত সব অশিক্ষিত বর্বর। রাগে বৈশালীর দিকে চেয়ে চোয়াল শক্ত করে বলে উঠলাম আমি। বৈশালী বলে যেতে লাগলো ম্লান মুখে। মার্গারেট আমার সমস্ত গয়নাগাটি ওজন করে জানালো, এইসব জুয়েলারি 24 ক্যারেটের সলিড গোল্ড, আর এগুলো সব বিক্রি করলে প্রচুর ডলার আমি পাবো। কিন্তু এত ডলার আমার ইন্ডিয়া যেতে লাগবে না, তাই অর্ধেক গয়না বিক্রি করে প্রচুর ডলার আমার হাতে দিল সে, আর বাদবাকি গয়না রেখে দিতে বলল আমাকে। তারপরই ফোনে সেদিনেরই লাকিলি একটা টিকিট পড়েছিল সিঙ্গাপুর যাবার। মার্গারেট সাথে সাথে বুক করে দিল আমার জন্য অনলাইনে। আমেরিকায় আসার সময় এয়ারলাইন্সের লোক আমাকে হেল্প করেছিল শুনে মার্গারেট আমাকে কিভাবে সিঙ্গাপুর হয়ে ইন্ডিয়া যেতে হবে ফ্লাইট নাম্বার দেখে, আর পাসপোর্ট ও বোর্ডিং পাস কিভাবে কোথায় ইউজ করতে হবে সব ভালো করে বুঝিয়ে বলল। এরপর আমাকে আমেরিকান ডলার চিনিয়ে কিভাবে কোথায় ডলার ভাঙিয়ে ইন্ডিয়ান টাকা পাবো সব কিছু একে একে বুঝিয়ে দিল। তাছাড়াও সে এয়ারলাইন্স অফিসে তার এক জানাশোনার থ্রুতে ফোন করে আমাকে ইন্ডিয়া পর্যন্ত ঠিকমতো পৌঁছানোর ব্যাপারে গাইডের ব্যবস্থা করে দিল। আমি ভীষণ খুশি হয়ে মার্গারেটকে গয়না বিক্রির বাইরেও আরও কিছু এক্সট্রা ডলার দিতে চেয়েছিলাম, কিন্তু মার্গারেট কিছুতেই একটা ডলারও নিতে রাজি হলো না হিসেবের বাইরে। বৈশালীর কথা শেষ না হতেই আমি বলে বসলাম, পৃথিবীতে এরকম সৎ লোক এখনও হয়তো বেঁচে আছে, যারা নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে আনন্দ পায়। ছলছল চোখে বৈশালী বলল, এরপর মার্গারেটের কথা মতন আমি আমার সুটকেস ও বাকি গয়নাগাটি শুদ্ধ আমার হ্যান্ডব্যাগটাকে ভালো করে গুছিয়ে নিলাম, যাতে সাবধানে চলাচল করতে পারি। তারপরে আমার লাগেজ সমেত আমরা বেরিয়ে পড়ি। মার্গারেট ওর গাড়িতে করে আমাকে ওদের শহরটা ঘুরিয়ে দেখালো সারাদিন ধরে। তারপর সন্ধ্যের পর একটা রেস্টুরেন্টে বসে আমরা ভালো করে রাতে ডিনার সেরে রাত 8টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। রাত 10:30টায় আমার ফ্লাইট ছিল। বলতে বলতে চোখের জল গড়িয়ে চলল তার। এত কষ্ট হচ্ছিল আমার চলে আসার সময় বিনায়কদা। হাউ হাউ করে কেঁদে মার্গারেটকে জড়িয়ে ধরেছিলাম, আর তারপরই ব্যাগ থেকে একটা মোটা সোনার চেন বার করে নিয়ে ওর গলায় পরিয়ে দিয়ে বলেছিলাম, আই লাইক টু প্রেজেন্ট ইউ ফ্রম মাই সাইড অ্যাজ এ গিফট, আই নেভার ফরগেট ইউ। বেশ কটা ফটো তুলে নিয়েছিল মার্গারেট, প্লেনে ওঠার আগে দিয়ে ওর সাথে আমারও। চোখের জল মুছতে মুছতে একটা কাগজে ওর ফোন নাম্বারটা লিখে দিয়ে বলেছিল, প্লিজ লেট মি নো ইউর ফোন নাম্বার আফটার গোয়িং ব্যাক টু ইন্ডিয়া সেফলি, বাইং এ নিউ ফোন অ্যান্ড দেন আই উইল সেন্ড আওয়ার অল ফটোস টু ইউ। তারপরে আমার গালে চুমু খেয়ে হাত নেড়ে বাই বাই করে শেষ কথাটা বলেছিল সে, কিপ ইন টাচ মাই বেবি। ঝরঝর করে চোখের জল গড়িয়ে পড়তে লাগলো বৈশালীর বলতে বলতে। তারপর ঠিক মতো নিজের দেশে এসে পৌঁছতে পারলে, আর মাসিমা মেসোমশাই ওনারা কেমন আছেন এখন? আমার কথা শেষ না হতে ডুকরে কেঁদে উঠল বৈশালী। কান্না ভাঙা গলায় বলতে লাগলো, এয়ারপোর্ট থেকে সোজা আসানসোলে গিয়ে দেখি আমাদের বাড়িটা বিক্রি হয়ে গেছে, সেখানে অন্য লোকজন আছে, আর তারা আমার মা বাবার ব্যাপারে কিছুই বলতে পারল না। দাঁড় করানো ট্যাক্সিটাকে নিয়ে ছুটে গেলাম বাবারই এক বিশ্বস্ত বন্ধু, একই সাথে স্কুলে পড়াতেন আশুতোষ কাকুর বাড়ি। আমার চেহারা দেখে চমকে উঠেছিলেন তিনি প্রথমে। কাকুর মুখে শুনলাম আমি আমেরিকা যাওয়ার পর থেকে আমার কোনো খবর না পেয়ে ওনারা কলকাতায় পৃথ্বীরাজের বাবা মার কাছে ছুটে গিয়েছিলেন আমার খবর নিতে, আর সেখানে গিয়ে জানতে পারলেন আশেপাশের লোকজনের মুখ থেকে ওনারা ফ্ল্যাট বিক্রি করে দিয়ে কোথায় চলে গেছেন কেউ জানে না। আর তারপরেই কয়েকদিনের মধ্যে আমার মা হঠাৎই সেরিব্রাল অ্যাটাকে মারা যান। মায়ের মৃত্যুর কদিন বাদেই বাবা বাড়িটা বিক্রি করে দিয়ে ওনার যা কিছু সম্পত্তি টাকা পয়সা ছিল সব আমার নামে উইল করে দিয়ে ছেলে রজতাবর হাতে ধরিয়ে দিয়ে কোথায় যে বেরিয়ে পড়লেন কিছুই বলে গেলেন না আমাদের। কাকুর কথাগুলো শোনার পর পাগলের মতো কেঁদে চলেছিলাম আমি। কাকুর ছেলে রজতাভদা হাইকোর্টের উকিল ছিলেন। আশুতোষ কাকুরও ওনার ছেলে বউয়ের অনুরোধে আরও 2 দিন থেকে গিয়েছিলাম আমি ওদের ওখানেই। আমেরিকা যাওয়ার পর থেকে আমার সব কথা ওদেরকে খুলে বলতে ওরা সকলেই ভীষণ জোরে আতকে উঠেছিল। আশুতোষ কাকু বলে উঠেছিলেন চোখের জলে, মাগো তোমায় স্বয়ং ঈশ্বর রক্ষা করেছেন, ওনার কৃপায় তুমি ওদেশ থেকে বেরিয়ে আসতে পেরেছ, কিন্তু ভগবানের কি লীলা, এসেও একটু সুখ পেলে না মা, বাবা মাকেও হারাতে হলো তোমার।
বাবাকে খোঁজার ব্যাপারে রজতাবোধা আমাকে নিয়ে গিয়ে নানা জায়গায় নানা রকমভাবে চেষ্টা করেছিল, এমনকি পেপারেও অ্যাড দেওয়া হয়েছিল, কিন্তু বাবাকে আর খুঁজে পেলাম না। জানি না বাবা কোথায় পড়ে আছেন বা আদৌ বেঁচে আছেন কিনা। বৈশালীর কঠিন দুঃখের কথা শুনতে শুনতে চোখ দিয়ে জল গড়িয়ে চলছিল আমার। নাক টেনে চোখের জল মুছতে মুছতে বলল বৈশালী, আসানসোল থেকে ফিরে কলকাতায় এসে একটা ছোট দেখে ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠলাম। তারপর কিছুদিনের মধ্যেই একটু চেষ্টা চরিত্র করে একটা প্রাইমারি স্কুলে চাকরি নিয়ে ঢুকে পড়লাম। ব্যস্ত থাকাতে দিনগুলি কোনো রকমে কেটে চলছিল। 2-3 জন ভালো স্কুলের বান্ধবীও জুটেছিল আমার সেখানে। ওদের সাথে গল্পগুজব করে ঘুরে বেরিয়ে দিনগুলি মোটামুটি কেটে যাচ্ছিল। কিন্তু কথায় আছে না, অভাগী যেদিকে যায় সাগর শুকায়ে যায়। আমার হলো সেই অবস্থা দাদা। কেন, আবার কি হলো তোমার? প্রচণ্ড উদ্বেগ নিয়ে হা করে তাকিয়ে রইলাম ওর মুখের দিকে। কয়েক বছর যেতে না যেতেই হঠাৎই আমার পেটে একরকম অস্বাভাবিক ব্যথা হতে শুরু করলো। ছুটে গেলাম এক বড় স্পেশালিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। স্ক্যান রিপোর্টে আমার ইউট্রাসে এক বড় টিউমার ধরা পড়ল। খুব শীঘ্রই অপারেশন করে ফেলতে হবে, নতুবা অন্যদিকে টার্ন নেবে ডাক্তার বলে দিল। ও, একটুও তো শান্তি পেলে না তুমি জীবনে? অতি কষ্টে মুখ ফসকে কথাগুলো বেরিয়ে এলো আমার। তার উপর অপারেশনের পর ভালো হয়েছ তো? আর তো কোনো অসুবিধে নেই? হ্যাঁ, ধীরে ধীরে ভালো হয়ে উঠলাম। হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর একটা আয়া রেখেছিলাম। 1 বছর কাটার পর যখন ধীরে ধীরে একটু একটু করে সুস্থ হয়ে উঠে দাঁড়ালাম, হাঁটাচলা করতে লাগলাম, তখনই একেবারে মনস্থির করে ফেললাম, আর নয়, এবারে কোনো এক আশ্রমে গিয়ে ওঠার সময় হয়ে গেছে আমার। অনেক খুঁজে পেতে বিষ্ণুপুরের এই শ্যামল সুন্দর আবাসনটিকেই বেশ ভালো লেগে গেল আমার। আর তারপরই সামান্য মালপত্র নিয়ে এখানে এসে উঠলাম। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো বিনায়কদা, এখানে এসে যে তোমাকে প্রায় 1 যুগ বাদে দেখতে পাবো ভাবতেই পারিনি। করুণ দুটো চোখ নিয়ে ঠোঁটে অমায়িক হাসি টেনে আমার দিকে চেয়ে বলল সে, এত কষ্টের পরেও ঈশ্বরের হয়তো শেষ ইচ্ছেটুকু ছিল তোমার সাথে আমার দেখা করানোর শেষ বয়সে এসে, তাই দাদার কাছে এনে ফেলেছে বোনকে। ছোটবেলায় এই বোনটার কত অন্যায় আবদার আর অভিযোগ বায়না তুমি সামলেছ বিনায়কদা, মনে আছে তোমার? আবার দরকার মতো বকাবকি শাসনও করেছ। দাদা বোনের সেই খাঁটি ভালোবাসাটুকু যেন চিরজীবন অক্ষয় হয়ে থাকে। শুধুমাত্র এইটুকুই আমি ঈশ্বরের কাছে চাই, আর কিছুই চাই না আমি বিনায়কদা। এক নাগাড়ে জল ভরা চোখে কথাগুলো বলে নিয়ে চোখ মুছতে মুছতে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল বৈশালী সেদিন। বেশ কিছুদিন ধরে লেখা টেখাও আর হয়ে ওঠেনি। আজ খুব ভোরেই উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে নিরিবিলিতে চাটা খেয়ে এসে কাগজ কলম নিয়ে বসেছি আবার। বৈশালীর জীবনের গল্পটা লেখার পর থেকে এর মাঝে আর কাগজ কলম নিয়ে বসা হয়ে ওঠেনি। আজ 12ই জানুয়ারি, 75-এ পা দিয়েছি আমি। একটু বাদেই হইচই করতে করতে আসবে সকলে আমার ঘরে। বয়সে ছোটরা প্রণাম করবে আর বড়দের আমি প্রণাম করব। সমবয়সীরা এসে হাত মেলাবে। তারপর বিকেলের দিকে কেক কাটা হবে, তার সাথে কিছু রকমারি মুখরোচক খাবার দাবারও বানানো হবে। কেউ কেউ আবার গান শোনাবে, আবৃত্তি পাঠ করে শোনাবে। সবশেষে আবার কেউ যার জন্মদিন তার উপরে সামান্য ভাষণ দেবে। এইভাবে নানা আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়েই এই আবাসনের মানুষগুলি মিলেমিশে এক হয়ে ওঠে। কিন্তু আজ সকাল থেকে বুকের ভেতরটা কেমন জানি ব্যথা ব্যথা করে উঠছে, মাঝে মধ্যেই বুঝতে পারছি না। শ্রুতিটা প্রায় অনেক দিন হয়ে গেল আমার কাছে আসে না, আর ফোনও করে না। আমি ফোন করলেও ব্যস্ততা দেখিয়ে রেখে দেয়। মেয়েটা আমার বড্ড অভিমানী। বৈশালী সেদিন আমার জ্বর থেকে ওঠার পর বলছিল দুঃখ করে, শ্রুতি নাকি ওর ওপরে খুব রেগে আছে। ডাক্তারকে না ডেকে এভাবে আপনাকে জলপট্টি দিতে দেখে আর তাকেও কেন জানানো হয়নি বলে। আমি বৈশালীকে বলেছিলাম, মেয়েটা আমার ওরকমই, হঠাৎ করে মাথা গরম করে ফেলে, আবার ঠান্ডা হলে মাটির মানুষ একেবারে। কারো দুঃখ কষ্ট দেখলেও সহ্য করতে পারে না। সৌমেনের কথাই মুহূর্তে মনে পড়ে গেল আমার লিখতে গিয়ে। ওদের বিয়ের পর সৌমেন বলেছিল আমাকে, আপনাদের মেয়ের সবই ভালো, কিন্তু মাঝে মধ্যে মাথা গরম করে হুটহাট এমন সব ডিসিশন নিয়ে বসে যে পরে ওকেই ঠকতে হয়। হেসে সেদিন আমি বলেছিলাম তাকে, তাহলে কি তোমায় বিয়ে করে সে ঠকিয়ে গেছে? বুদ্ধিমান ছেলে সৌমেন উত্তরে বলেছিল,
সে তো অনেক দিনের পরিচয় আমাদের, আর তাছাড়া আপনি আর মা মত না দিলে শুধুমাত্র ডিসিশনে ওকে আমি বিয়ে করতাম কিনা সন্দেহ। সেজন্যই দেখি মাথা ঠান্ডা রেখে চলে সব সময়। সৌমেন আমার মেয়ের সাথে। আজকের দিনটা শ্রুতির নিশ্চয়ই মনে আছে। একটু বাদেই ফোন করে বাবাকে উইশ করবে সে, আর তারপরে ছুটে আসবে এখানে। ওহ, আবার বুকের ভেতরটা কেমন চিনচিন করে ব্যথা করে উঠছে হঠাৎ হঠাৎই। দূর থেকে কিছু মানুষের চাপা কণ্ঠস্বর ভেসে আসছে, মনে হচ্ছে ঘরের ভেতর থেকে। হয়তো সকলে মিলে একসাথে হই হই করে মেতে উঠেছে কিভাবে আজকের দিনটাকে সেলিব্রেট করবে বলে। যাক, শ্রুতি জানে বাবার জন্য আজকের দিনে খালি হাতে আসতে হবে। মনীষা চলে যাওয়ার পর থেকে কোনো রকম গিফট বাবার জন্য আনা বারণ। তবুও গতবার মেয়েটা আমি বানানো কেক খেতে ভালোবাসি বলে কষ্ট করে বিশাল এক বানানো কেক বানিয়ে এনেছিল আমার সাথে সকলে বসে খাবে বলে। সত্যি পাগলি আমার মেয়েটা। তবে শ্রুতিমা, আমিও তোমায় একটা সারপ্রাইজ গিফট দেব বলে যে ঠিক করে রেখেছি আজ। গত মাসেই বোস বাবুকে দিয়ে তোমার নামে সবকিছু উইল করে রেখেছি। খামটা নিচে ড্রয়ারেই রেখেছি যত্ন করে, মনে করে আসলে পরেই তাকে দিতে হবে, নয়তো পরে ভুলে যাব আবার। আর বৈশালীর সাথেও আজ তাকে ভালো করে পরিচয় করিয়ে দেব। ও তো বৈশালীর ব্যাপারে কিছুই জানে না। দাদা বোনের এমন সুন্দর সম্পর্কটা যখন জানতে পারবে, ওফ, কিরকম একটা চাপা গুঞ্জন আর কান্নাকাটি দরজার বাইরে থেকে ভেসে আসছে মনে হচ্ছে। লেখা থামিয়ে ডায়েরি আর পেনটাকে বিছানার ওপর ফেলেই বেরিয়ে এলাম। নিঃশব্দ পুরীতে ফিরে এসে থেমে যাওয়া লেখাটাকে আবারও কাছে টেনে নিলাম। বুকের ব্যথাটা ক্রমশ বেড়েই চলেছে, তবুও অসম্পূর্ণ লেখাটাকে সম্পূর্ণ করতে চেষ্টা করতে লাগলাম। রাস্তার চারিদিকে ভিড় জমে গিয়েছিল বিভৎসভাবে। পড়ে থাকা রক্তাক্ত অবস্থায় বৈশালীর দেহটাকে ঘিরে শরৎদা দূরে ছিটকে পড়া বৈশালীর হ্যান্ড ব্যাগটাকে তুলে নিয়ে এসেছিলেন। ব্যাগটা খুলে ভেতর থেকে একখানা দোমড়ানো মোচড়ানো খামের ওপরে আমার নাম লেখা আর তার সাথে ছেঁড়া র্যাপিং পেপারে মোড়ানো অক্ষত অবস্থায় থাকা পেনখানা বার করে নিয়ে জোরে কেঁদে উঠলেন। আমার হাতে ধরিয়ে দিয়ে তোতলাতে থাকলেন তিনি, বিনায়ক রে, তোর জন্মদিনের প্রীতি উপহার নে ধর। আমি কান্না ভাঙা গলায় শরৎদাকে দুহাতে জাপটে ধরলাম। বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল আমার বৈশালীর জন্য। অন্যদিকে আরেকটা কিসের ব্যথা হয়ে চলছিল খানিক বাদে বাদেই। সাধনাদি, গীতাদি, ছন্দা, ওরা সকলে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে চলছিল। ওদিকে সুকান্ত, মানুষ, ওরা এদিক ওদিক ছোটাছুটি করছিল। কয়েক সেকেন্ডের মধ্যে পুলিশের গাড়ি এসে দাঁড়ালো বৈশালীর পড়ে থাকা রক্তাক্ত দেহটার সামনে। ভিড়ের মাঝে আমিও দাঁড়িয়ে দেখছি। চোখের জল গড়িয়ে চলেছে অবিরত। মনে মনে ভাবছিলাম, এরকমই তো একদিন আমায় প্রীতি উপহারটুকু দিয়ে চিরদিনের মতো চলে গিয়েছিল মনীষাও আমাকে ফেলে। পুলিশের গাড়ি এসে খানিকক্ষণ ধরে ইনভেস্টিগেশন করে চলে যাওয়ার পরপরই শ্মশানে যাওয়ার কাচের গাড়ি এসে দাঁড়ালো সামনে। কিছু লোক অতি সাবধানে কাপড়ে মুড়িয়ে নিয়ে বৈশালীর দেহখানা গাড়ির ভেতরে তুলে নিল। রাস্তায় একধারে দাঁড়িয়ে বুকে মালিশ করে চলছিলাম ব্যথাটা, যেন একটু একটু করে বেড়েই চলেছে। সুকান্ত, মানুষ, ওরা একটা বড় বাস ভাড়া করে নিয়েছিল শ্মশানে যাওয়ার উদ্দেশ্যে। ক্লোজড সার্কেলের জানাশোনা মোটামুটি সকলেই বাসে উঠতে লাগলো একে একে। শরৎদা আমার দিকে এগিয়ে এলেন। কি ব্যাপার বিনায়ক, তুমি যাচ্ছ না? শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, ঠিকই বলেছেন দাদা, শরীরটা আজ সকাল থেকেই গড়বড় করছে, ভালো লাগছে না। আমার কথা শেষ না হতেই শরৎদা বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখেই তো তা মনে হচ্ছে। তুমি বরং বাড়ি গিয়ে একটু রেস্ট নাও ভালো করে, এখানে তো আমরা সব আছি। সাধনাদি বসে উঠতে যাচ্ছিলেন, শুনে চেঁচিয়ে বললেন, বৈশালীর হ্যান্ডব্যাগটা তাহলে তুমি সাথে করে নিয়ে যাও বিনায়ক, শুধু শুধু ওখানে নিয়ে যাওয়ার তো কোনো মানে নেই। শরৎদা একটা অটো ডেকে তুলে দিলেন আমাকে। ঘরে ফিরে বৈশালীর হ্যান্ডব্যাগটাকে পাশে রেখে দিয়ে শুয়ে পড়লাম আমি। এ যে কিসের ব্যথা, একটু বাদে বাদে কেমন খামচে উঠছে বুকের মাঝে। এই থমথমে পুরীর মধ্যে এভাবে আর শুয়ে থাকতে ভালো লাগছিল না একেবারেই। আবারও উঠে বসে লেখাটাকে আঁকড়ে ধরলাম। লেখার মাঝে হঠাৎই নজরে পড়ল বৈশালীর ব্যাগটাকে।
লেখা থামিয়ে ওর ব্যাগটাকে কাছে টেনে এনে খুললাম। খুলতেই দেখি ছেঁড়া খামটার ভেতরের মোবাইলটা দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, অথচ খামে ভরা কার্ডখানা মোচড়ানো অবস্থায় পড়ে থাকলেও লেখাগুলি পরিষ্কার পড়া যাচ্ছে, আর ছেঁড়া র্যাপিং পেপারে মোড়া পেনটাও অক্ষত অবস্থায় রয়েছে দেখছি। এটা কি করে সম্ভব? র্যাপিং পেপারটা ছিঁড়ে পেনটা বার করলাম। বাহ, কি সুন্দর দেখতে পেনখানা। তারপরে খামটা ছিঁড়ে কার্ডখানা বার করে পড়তে লাগলাম। শ্রদ্ধেয় প্রিয় বিনায়কদা, তুমি লিখতে ভালোবাসো, তাই এই অতি সামান্য জিনিসটা তোমার ৭৫তম জন্মদিনে প্রীতি উপহার হিসেবে দিলাম। এটা দিয়ে সম্ভব হলে আমাকে নিয়েও কিছু লিখো। প্রাণ ভরা শুভেচ্ছা রইল, আমার প্রণাম নিও। বৈশালী। পেনটাকে দুহাতে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম হাউ হাউ করে। এক হারানো ভালোবাসার কষ্ট, আরেকদিকে বুকের মাঝখানে তীব্র যন্ত্রণার এক কষ্ট, সবকিছু মিলেমিশে একাকার হয়ে চোখ দিয়ে জলের স্রোতের মতো গড়িয়ে চলছিল। ঝাপসা চোখ দুটি নিয়েই ওর দেওয়া পেনটা খুলে লিখতে বসলাম। যদি ওর নিজের জীবনের যন্ত্রণার কথা আগেই আমার পেনটা দিয়ে লেখা হয়ে গিয়েছিল, তাই কোনো রকমে আমার গল্পের শেষ অঙ্কে এসে লিখলাম, প্রিয় বোন, বৈশালী মনীষার মতন তুমিও আমাকে আমার জন্মদিনে এই প্রীতি উপহারটুকু না দিয়ে গেলেই হয়তো পারতে। আঁকড়ে ধরা ভালোবাসাগুলো কেন যে আমায় এভাবে ফেলে দিয়ে চলে যায় তা আজও বুঝে উঠতে পারলাম না। উফ, আর যে পারছি না বসে লিখতে। যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। তাড়াতাড়ি ইতি টেনে দিলাম। শ্রী বিনায়ক ঘোষ। ডায়েরিটাকে সারাটা রাত ধরে পড়ে শেষ করলো শ্রুতি। দুহাতে বুকে চেপে জড়িয়ে ধরলো ডায়েরিটাকে। তারপরই বাত ভাঙা কান্নায় ফেটে পড়ল সে বাবার বিছানার চাদরটাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে। বাবার শরীরে ঘ্রাণ নিতে নিতেই অঝরে কেঁদে বলে চলেছিল সে, বাবা, বাবা গো, কোথায় তুমি? কেন এত কষ্ট পেয়ে চলে গেলে বাবা? আমাকে কেন তুমি একবারও জানালে না? আমি তোমার খুব খারাপ মেয়ে না বাবা? অনেক অনেক কষ্ট দিয়েছি আমি তোমায়। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, প্লিজ ক্ষমা করে দাও বাবা। ও বাবা, তুমি কোথায় চলে গেলে আমাকে না বলে? গভীর রাতে পুরো আবাসনটি আজ শোকে দুঃখে পাথর হয়ে পড়েছে। ক্লান্ত শ্রান্ত মানুষগুলি সব চারিদিকে হয়তো জেগে শুয়ে রয়েছে। এক থমথমে পরিবেশ আজ। শুধুমাত্র বিনায়কের বদ্ধ ঘরটার চারি দেওয়ালের মধ্যে এক বুক ফাটানো আর্তনাদ ঘুরে ফিরে বেড়াচ্ছে, বাবা, বাবা। এই আবাসনের আরেকটি বদ্ধ ঘরও শূন্য হয়ে পড়ে রয়েছে আজ। তবে বুক ফাটা আর্তনাদ করে কেঁদে ওঠার মতো একান্ত আপন বলতে কেউ যে নেই তার।